ওয়েলকাম টু ধিমানসার ক্লাসেস। ধিমানসার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধিমানসার ক্লাসেসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে। আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া স্যারের বইটি আমরা কমপ্লিট করব। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের প্রথম অধ্যায় হলো ন্যাশনাল ইনকাম, এবং সেই ন্যাশনাল ইনকাম পোর্শনটা আমরা নিতিন সিংহানিয়া স্যারের বইয়ের যে কনসেপ্ট, যে ইনফরমেশান, যে নলেজ আছে, সেই বিষয়টি আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমি বলেছিলাম তোমাদেরকে বইটি আমি সম্পূর্ণরূপে কমপ্লিট করাবো। একদম সত্য কথা। একটা জিনিস মাথায় রাখবে, সেটি হলো একটা বই কমপ্লিট করার অর্থ তুমি প্রত্যেকটা এমসিকিউ ক্র্যাক করবে তা নয়। বইটি তোমার প্রপার ওয়েতে কমপ্লিট করতে হবে। অর্থাৎ বইটির যে সমস্ত শব্দগুলি বা যে টার্মগুলি এখানে ব্যবহৃত হয়েছে, সেই টার্মগুলি অবশ্যই জানা দরকার। সেই টার্মগুলি সম্পর্কে আজকে আমরা রিসার্চ টাইপ আলোচনা করব। তোমরা দেখো, আমি বইটি দেখাচ্ছি নিতিন সিংহানিয়া স্যারের এই ইন্ডিয়ান ইকোনমি বইটি থেকে আজকে আমরা কমপ্লিট করব। এবং কিছু ডাটা আমি একটু ছক আকারে করে রেখেছি। সেই জিনিসগুলোই কোনগুলো না স্যারের বই থেকে আমি প্রত্যেকটা পোর্শনকে আমি তুলে ধরেছি, যেগুলো তোমরা যদি একটু গল্পটা শোনো, আমার বোর্ডের থেকে আমার কথার দিকে ফোকাস হও। রিভার সিস্টেম যখন আমি করাবো জিওগ্রাফি পোর্শনের, বা হিমালয়ান যখন আমি করাবো, তখন আমি বলি বোর্ডের দিকে খেয়াল করো। আর এখন আমার কথাটা ভালো করে বোঝো, কিওয়ার্ডগুলো ভালো করে বোঝো, গল্পটা ভালো করে বোঝো। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে গল্প শেষ। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি তোমার হাতের মুঠোয়। চলো আজকে শুরু করি। সুতরাং আমি আশা করব সকলের কাছে বইটি আছে। বইটির আমরা ন্যাশনাল ইনকাম আজকের আমাদের টপিক। ন্যাশনাল ইনকামের মধ্যে যে সাব টপিকগুলি রয়েছে সেগুলি হলো হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকাম, nominal versus real GDP, transfer payments, other variants of national income, methods of computing national income। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয়। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কথার অর্থ হলো জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা কি, সেই বিষয়টা আগে ভালো করে জানতে হবে। জাতীয় আয় হলো, এ প্রসঙ্গে আরও একটি কথা জানতে হবে, সেটা ইকোনমিকের ভাষায় ভ্যালু, প্রোডাক্টস, সার্ভিস এবং ইকোনমিক্যাল ইয়ার বা উইথিন 1 ইয়ার, এই টার্মগুলো তোমাকে জানতে হবে। ন্যাশনাল ইনকাম কথার অর্থ হলো জাতীয় আয়। একটা দেশের প্রোডাকশান এবং সার্ভিসের ফলে যে উৎপাদন, দ্যাট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। এবং সেই ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এগোবো। ন্যাশনাল ইনকাম আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডাটা আমি ছবি আঁকিয়েছি, একদম নিতিন সিংহানিয়া স্যারের বইয়ের যে ডাটা আছে সেই ডাটাটা দিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, এই পোর্শনটায় আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। সেই পয়েন্টগুলো তোমরা যদি ওই বইটা থেকে দেখো, আর কিছু লাগবে না। প্রথম পয়েন্ট, এই ন্যাশনাল ইনকাম 1867 থেকে 1868 সালে দাদাভাই নৌরোজি প্রথম ন্যাশনাল ইনকামটি কিন্তু কি করেন না পরিমাপ করেন। এবং সেই সময় পিসিআই কথার অর্থ পার ক্যাপিটা ইনকাম। সেই সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল? সেই সময় পার ক্যাপিটা ইনকাম ছিল 20 রুপিস। নেক্সট পয়েন্ট, সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক মেথডে ন্যাশনাল ইনকাম কম্পিউট করেন
ডক্টর VK আরবি রাও। কত সালে? 1931 থেকে 1932 সালে। তাহলে একটি কথা ভালো করে দেখো যে ন্যাশনাল ইনকামে প্রথম যে ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। ফার্স্ট অ্যাটেম্পট কত সালে? 1867 থেকে 1868। পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 20 রুপিস। সায়েন্টিফিক ওয়েতে পরিমাপ করেন কে? ডক্টর VK আরবি রাও। সালটি কত? 1931 থেকে 1932। তখন পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 77 টাকা 90 পয়সা। এইবার এখানে একটি পয়েন্ট আছে, এই যে ছবিটা দেখছেন আপনারা, এই যে ডক্টর VK আরবি রাও, তিনি কিন্তু সায়েন্টিফিক ওয়েতে কিন্তু ন্যাশনাল ইনকামটা কিন্তু পরিমাপ করেন। তিনি কিন্তু কি করলেন, তিনি সেই ডক্টর VK আরবি রাও তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল যে ইনকামটা, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে যে জাতীয় আয়, সেই ন্যাশনাল ইনকামকে তিনি দুটি সেক্টরে ভাগ করলেন। নাম্বার 1 প্রাইমারি সেক্টর, নাম্বার 2 সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টর বলতে আমরা সবাই জানি এগ্রিকালচার আছে, মাইনিং আছে এবং ফিশিং আছে। সেকেন্ডারি দ্যাট মিনস ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি যে সেক্টর আছে সেই সেক্টরকে আমরা কিন্তু সেকেন্ডারি সেক্টর বলছি। এই দুটি সেক্টরে ভাগ করেছেন ইন্ডিয়ান ইকোনমিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামকে কে না ডক্টর VK আরবি রাও। এবং এই ডক্টর VK আরবি রাও এই সায়েন্টিফিক মেথডটা করেছেন কত সালে? 1931 থেকে 1932 সাল। নেক্সট পয়েন্ট, ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে যখন ভারতবর্ষ মুক্ত হলো, সেই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন কে? PC মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি কিন্তু ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন। এবং তখন পার ক্যাপিটা ইনকাম কত ছিল? তখন পার ক্যাপিটা ইনকাম ছিল 225 টাকা। তখন বলতে কোন সময়টার কথা বলা আছে? 1948 থেকে 1949 সাল, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে পর্যায়, সেই সময় PC মহলানবিশ প্রথম কিন্তু ন্যাশনাল ইনকামটা পরিমাপ করেন এবং সেই সময়ের কিন্তু PCI ছিল 225 টাকা এবং ন্যাশনাল ইনকাম ছিল 8,710 crore। এবং এ প্রসঙ্গে আরও একটি জিনিস আমরা বলবো, সেটা হলো এই ন্যাশনাল ইনকামটা পরিমাপ করে কি? ন্যাশনাল ইনকামটা পরিমাপ করে একদম উপরে চলে যান যে 1955 সাল পর্যন্ত CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এবং যেটা কিন্তু কন্ডাক্টেড বাই NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এবং পরবর্তীকালে এই দুটো মার্জড হয়ে 2019 সালে নাম ধারণ করে NSO, এবং এ দুটো নাম ধারণ করেন NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। তাহলে এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস এরা ন্যাশনাল ইনকামকে কিছু সেক্টরে ভাগ করেছেন। কটা সেক্টরে ভাগ করেছেন? 3টে সেক্টরে ভাগ করেছেন। কোন কোন 3টে সেক্টরে ভাগ করেছেন? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। তাহলে আমরা একটু আগে জানলাম VK আরবি রাও ইনি কটা সেক্টরে ভাগ করেছেন? 2টো সেক্টরে। নাম্বার 1 হচ্ছে প্রাইমারি সেক্টর, নাম্বার 2 হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এবং আমরা পরবর্তীতে আমরা জানতে পারছি যে NSO সেটা কি করলো? 3টে সেক্টরে ভাগ করলো, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি? এগ্রিকালচার রয়েছে, ফরেস্ট্রি রয়েছে, ফিশিং আছে, অ্যানিম্যাল হাজবেন্ড্রি আছে। এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি মাইনিং রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, গ্যাস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড আদার ইউটিলিটি সার্ভিসেস অ্যান্ড কনস্ট্রাকশন, এগুলো রয়েছে। আর টারশিয়ারি অথবা সার্ভিস সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, স্টোরেজ, কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস রিলেটেড টু ব্রডকাস্টিং। এছাড়াও রয়েছে ফিনান্সিয়াল, রিয়েল এস্টেট, প্রফেশনাল সার্ভিসেস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স অ্যান্ড আদার সার্ভিসেস। এবার এই 3টে সেক্টর সম্পর্কে একটু তোমাদেরকে আমি ধারণা দিই।
এই তিনটি সেক্টর সম্পর্কে আমরা জানতে পারলাম যে প্রাইমারি সেক্টরের মধ্যে স্পেশালি এগ্রিকালচার রয়েছে, ফিশিং রয়েছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি রয়েছে, এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে আমরা বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রি রয়েছে, আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে হচ্ছে সার্ভিস রয়েছে। এই তিনটে পোর্শন ন্যাশনাল ইনকামকে কীভাবে প্রভাব ফেলছে, এটা হচ্ছে প্রশ্ন। সেই জায়গাটা আমরা একটু দেখব। সেই জায়গাটা আমরা কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি লিখেছি, টি মানে টার্সিয়ারি, এখানে পি লিখেছি, পি মানে প্রাইমারি, এখানে এস লিখেছি, এস মানে সেকেন্ডারি। এই জায়গাটা দিয়ে আমি ন্যাশনাল ইনকামে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টরের কি ভূমিকা, সেই ভূমিকাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। 1950 থেকে 51 সালে টার্সিয়ারি সেক্টরের অবদান হচ্ছে 30%, প্রাইমারি সেক্টরের অবদান হচ্ছে 55%, এবং সেকেন্ডারি সেক্টরের অবদান হচ্ছে 15%। 2018 থেকে 19-এ ওটা চেঞ্জ হয়ে গেল 54.3%, প্রাইমারি সেক্টর 16.1%, 29.6% সেকেন্ডারি সেক্টরে। 2019-20 57.8%, প্রাইমারি সেক্টরে 13.9%, এবং সার্ভিস সেক্টরে 28.3%। কি হলো বলে দেখো, আমরা বলি যে ইন্ডিয়ান ইকোনমি টার্সিয়ারি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, নাকি প্রাইমারি সেক্টরের উপরে, নাকি সার্ভিস সেক্টর, নাকি তোমার সেকেন্ডারি সেক্টরের উপর। কীভাবে বুঝবো? যখন জিডিপিতে কোনো সেক্টর থেকে 50%-এর উপরে অবদান দিচ্ছে, তাহলে সেই দেশের ইকোনমি হলো সেই সেক্টরের দ্বারা প্রভাবিত। 1948-49 বা 50-51-তে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সেক্টর থেকে 50%-এর উপরে। তাই সেই সময়কার ইকোনমি কিন্তু ছিল কৃষি প্রধান, অর্থাৎ এগ্রিকালচার। কিন্তু আস্তে আস্তে সেই জায়গাতে কমতে কমতে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা দখল করে নিচ্ছে কে? সেই জায়গাটা দখল করে নিচ্ছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর। তারপরে দেখো 54.3% 2018-19-এ 50%-এর উপরে। যদি কোনো সেক্টরের জিডিপির অবদান 50%-এর উপর হয়ে যায়, তাহলে সেই দেশের বা সেই কান্ট্রির ইকোনমিটা কিন্তু ওই সেক্টরকে দ্বারা প্রভাবিত করা যায় বা ওই সেক্টর প্রধান বলা যেতে পারে। 1950 থেকে 51 সালে যেহেতু ইন্ডিয়ান ইকোনমিতে প্রাইমারি সেক্টর কত পার্সেন্ট ছিল? প্রাইমারি সেক্টর 55% ছিল, সেহেতু কিন্তু প্রাইমারি সেক্টর দ্যাট মিনস এগ্রিকালচার, অর্থাৎ ডিপেন্ডেন্ট আপন এগ্রিকালচার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে এগ্রিকালচার, টার্সিয়ারি এবং সেকেন্ডারি, এই জায়গা, এই তিনটের মধ্যে সার্ভিস সেক্টরে এত জনপ্রিয়তা কেন? ভালো করে বুঝতে হবে। প্রাইমারি সেক্টরে কি হচ্ছে? এগ্রিকালচার মানে আমরা খেতে ফসল ফলাচ্ছি, সেই ফসলটা আমরা ডিরেক্ট ইউজ করছি, অর্থাৎ র ম্যাটেরিয়ালস বলছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যে ফসলটা ফলাচ্ছি বা যে জিনিসটা ফলাচ্ছি বা ফরেস্ট্রি বা তোমার ফিশিং, সেটাকে আমরা ডিরেক্ট ইউজ করছি। যে ডিরেক্ট ইউজ করছি দ্যাট ইজ কল্ড প্রাইমারি। এইবার প্রাইমারি সেক্টরটা ইন্ডিয়ান ইকোনমিতে কেন বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বা ডেভেলপমেন্টে সাহায্য করে না কেন বেশি? ভালো করে বোঝো, একটা জমিতে তুমি কতবার চাষ করবে? একটা সিজনে একবার কি দুবার? বেশি চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে, নেক্সট টাইমে ফসল ফলবে না, জমি অনুর্বর হয়ে পড়বে। তাহলে একটা লিমিটেড আছে, সেখানে জলের ব্যবস্থা থাকতে হবে, সেখানে ভালো অ্যাটমসফিয়ারের প্রয়োজন। তুমি সুন্দর ফসল ফলিয়েছো, হট করে সাডেনলি কোনো ন্যাচারাল ডিজাস্টার এসে যদি আসে, সেটা আমফান হতে পারে, বুলবুল হতে পারে, তাহলে সেই তোমার যে ফসলটা সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা সিকিউরিটি কম। ন্যাচারাল ডিজাস্টার এর কাছের একটা অন্তরঙ্গতা আছে, যখন তখন শেষ হয়ে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে এটার একটা লিমিটেড আছে, লিমিটেশন আছে। যার লিমিটেশন আছে তার ইনকামও লিমিটেশন আছে, তার ডেভেলপমেন্টেও লিমিটেশন আছে।
সুতরাং লিমিটেশনকে নিয়ে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে প্রাইমারি সেক্টর কিন্তু আস্তে 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 কোথায় চলে যাচ্ছে, একদম থার্ড পজিশনে চলে যাচ্ছে। দ্যাট মিনস তার প্রাইমারি সেক্টর উৎপাদন বেশি হতে পারে, কিন্তু প্রাইমারি সেক্টরে যে জিডিপি যে ক্ষমতা বা যে অবদান তার চেয়েও বেশি হচ্ছে তোমার টার্সিয়ারি সেক্টরে। সেকেন্ডারি সেক্টর তো শিল্প, সেখানে নয় কেন? বিষয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি প্রপার প্লেসমেন্ট লাগবে, প্রপার টেকনিক্যাল জিনিসপত্র প্রয়োজন, প্রপার প্লেস লাগবে, সেই জায়গাগুলোরও কিন্তু একটা লিমিটেশন আছে। তাহলে সেকেন্ডারি সেক্টরে কিন্তু ইকোনমিতে কিন্তু সেরকমভাবে পজিশন করতে পারবে না যতটা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরকে কি বলা হয়? সার্ভিস সেক্টরকে দেখো বলা হয়, বা টার্সিয়ারি সেক্টরকে বলা হয় ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল কথা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এমন একটা সার্ভিস যেটা সার্ভিস প্রোভাইড করছে। আজকে এডুকেশন ইনস্টিটিউশন যে কোনো জায়গায় হতে পারে, কোনো পরিবেশের দরকার নেই। সার্ভিস যে কোনোভাবে যে কোনো মানুষকে দেওয়া যেতে পারে, কিন্তু কৃষিকাজ যে কোনোভাবে যে কোনো জায়গায় করা যাবে না, ইন্ডাস্ট্রি যে কোনোভাবে যে কোনো জায়গায় করা যাবে না। তাহলে বিষয়গুলো, কনসেপ্টগুলো বোঝো। তাহলে যে কোনো জিনিস যে কোনোভাবে যদি করা না যায়, তাই ডেভেলপ কীভাবে হবে? অর্থাৎ তোমার বাড়িতে দুজন আছে মেম্বার, একজন মেম্বার কাজ করতে পারে না, তাহলে আরেকজন মেম্বার কত টাকা ইনকাম করবে? মনে করো তোমার বাড়িতে তোমারা দুই ভাই, রাম এবং শ্যাম, তিন ভাই, রাম, শ্যাম এবং রহিম। রাম ইনকাম করে 15,000 টাকা, শ্যাম অসুস্থতার কারণে 500 টাকা ইনকাম করে, রহিম ভালো শরীর নেই তার, সে ইনকাম করতেই পারে না। তাহলে এবার তুমি আমাকে বলো তার টোটাল ইনকাম ফ্যামিলি কত? 10,500। কিন্তু যদি এখানে রহিম ইনকাম করত, যদি এখানে শ্যাম ইনকাম করত, তার টোটাল ইনকামটা কিন্তু বেড়ে যেত। তাহলে এদের কি আছে? লিমিটেশন আছে। তাহলে যদি আমি শ্যামকে বসিয়ে দিই, যে 10,000 টাকা বসিয়ে দিই, তাহলে রহিম বা আদার্স যে রয়েছে তাকে দিয়ে কি সংসার চালানো যাবে? যাবে না। তার টোটাল ইনকাম হয় 500, কারণ ওদের লিমিটেশন আছে। তাহলে আমার মূল পয়েন্ট হচ্ছে, যদি কারোর মধ্যে কোনো লিমিটেশন থাকে, তাহলে সেই লিমিটেশনগুলো কাটাতে হবে। সেই লিমিটেশন নিয়ে কিন্তু এগোনো যাবে না। প্রাইমারি সেক্টরের মধ্যে সেই লিমিটেশন আছে, সেকেন্ডারি সেক্টরের মধ্যে সেই লিমিটেশন আছে, বাট সার্ভিস সেক্টর যেটাকে আমরা বলছি, টার্সিয়ারি সেক্টর যেটাকে আমরা বলছি, সেটা ইনট্যাঞ্জিবল, যেটার কোনো কিন্তু মানে টাচ করা যায় না, স্পর্শ করা, যেখানে সেখানে কিন্তু মানুষকে সার্ভিস দেওয়া যায়। যেমন সার্ভিস সেক্টরের মধ্যে আমরা বলতে পারছি ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, স্টোরেজ, প্রফেশনাল সার্ভিস, ডিফেন্স, আদার সার্ভিস, যে কোনো সার্ভিস, কোনো বাদ বিচার নেই। সেই কারণে কিন্তু আজকে সেই সার্ভিস সেক্টরগুলো কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু প্রচুর পরিমাণে দাম পড়েছে। তাহলে একটি দেশের ইকোনমি ডিপেন্ড করবে তিনটে সেক্টরের মধ্যে, কোন সেক্টরে 50% উপর কিন্তু জিডিপি রয়েছে। আমাদের ইন্ডিয়ানে এখন বর্তমানে কিন্তু সার্ভিস সেক্টরের উপর বেশি ডিপেন্ডেন্ট। তাহলে প্রাইমারি সেক্টর বা সেকেন্ডারি সেক্টর থেকে কি কোনো কিছু মানে কোনো কিছু অবদান নেই? অবশ্যই আছে, কিন্তু বেশি অবদান কোথায় আছে? সার্ভিস সেক্টরে বা টার্সিয়ারি সেক্টরে। তাহলে আমি মোটামুটি বোঝাতে পারলাম যে তিনটে সেক্টর সম্পর্কে, যে তিনটে সেক্টর কিন্তু কে করছে না, এনএসও। আমরা দেখতে পাচ্ছি যে এনএসও কিন্তু ইন্ডিয়ান যে ইকোনমিকে তিনটে ভাগে, তিনটে সেক্টরে ভাগ করে দিয়েছে। নেক্সট, তাহলে আমার এখানে মূল যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো আমরা পড়েছি। দেখো তোমরা, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে সেম আছে, দাদাভাই নৌরোজির কথা আছে, ফার্স্ট সায়েন্টিফিক মেথডের কথা আছে, এবং ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্পটের কথা আছে, সিএসও, এনএসও বিষয়টা আছে, এনএসও যে তিনটে ভাগে ভাগ করে দিয়েছে সেই ভাগগুলো আছে। সেই টোটালটা আমি ছবি আকারে বুঝেছি এবং কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে একবার, তাহলে প্রথম পয়েন্টটা আমরা কি বলেছি? আমরা পড়েছি হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া যতটুকু বললাম, ততটুকু একবার আমি
একটু রিভাইজ করে দিই, তারপরে নেক্সট পোর্শনে আমরা এগোবো। আমরা বললাম যে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন দাদাভাই নৌরোজি, সালটা 1867 থেকে 1868। তখন পার ক্যাপিটা ইনকাম কত ছিল? মাত্র 20 টাকা। আর ফার্স্ট সায়েন্টিফিক মেথডে করেন কে? ডক্টর VK আরভি রাও। কত সালে? 1931 থেকে 32 সালে। তখন পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 277 টাকা 90 পয়সা। এই VK আরভি রাও তিনি কিন্তু সেক্টরকে দুটো ভাগ করছেন, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে আমরা জানি যে এগ্রিকালচার, ফিশিং এগুলো আছে, আর সেকেন্ডারি সেক্টর বা যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও বলতে পারি, সেই জায়গাটা আমরা কিন্তু আলোচনা করছি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্সের সময় বা ইন্ডিপেন্ডেন্সের শুরুতে প্রথম অফিসিয়াল ওয়েতে পরিমাপ করেন PC মহলানবিশ, এবং তিনি কিন্তু 1948 থেকে 49 সালের যে ন্যাশনাল ইনকাম, যে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকাম ছিল 225 টাকা, এবং যে ন্যাশনাল ইনকাম ছিল 8,710 crore। এবং এই জিডিপি ক্যালকুলেট করে কে? NSO। এর আগে কে করতো? CSO, যাকে প্রভাব ফেলেছে কে? NSSO 1955 সাল পর্যন্ত, এবং 2019 সালে NSO। এই NSO তিনটে ভাগ করেছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। যে তিনটে আমরা এখন আলোচনা করলাম। প্রাইমারি সেক্টর র ম্যাটেরিয়ালস, সেকেন্ডারি সেক্টর ভ্যালু অ্যাড করবে, আর থার্ড সেক্টর যেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। নেক্সট পয়েন্ট আমরা চলে যাচ্ছি আবার স্যারের বইটার দিকে। এখানে বলেছে ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকাম। প্রথম টার্ম ডোমেস্টিক ইকোনমিক টেরিটরি, মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট, ডেপ্রিসিয়েশন, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। প্রত্যেকটা টার্ম সম্পর্কে স্যারের বইটা থেকে কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে গল্প করে আমি বলবো, গল্পটা শুনো লাইফ চেঞ্জ হয়ে যাবে। বারবার বলছি, ইন্ডিয়ান ইকোনমি তোমার কাছে আর কঠিন থাকবে না, শুধু গল্পটা শোনো। দেখো, ইম্পর্টেন্ট যে কনসেপ্টস আছে, সেই ইম্পর্টেন্ট কনসেপ্টসের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক। প্রথম পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক। সেই ডোমেস্টিক বিষয়টা কি? ডোমেস্টিক মানে কি? মানে গৃহ যেটাকে বলছি, আভ্যন্তরীণ বলছি, ভালো করে বুঝো। এই টোটাল পোর্শনটা আমরা যেখানে আজ ক্লাসটা করাচ্ছি, এই টোটাল অংশটাকে তুমি ডোমেস্টিক বলতে পারো। এই টোটাল পোর্শনটাকে তুমি ডোমেস্টিক বলতে পারো। কেন? এই টোটাল জায়গাটাকে অ্যাডমিনিস্ট্রেট কে করছে? আমি করছি। তাহলে ডোমেস্টিক কথার অর্থ হচ্ছে, আমাদের স্যার বলছেন যে ইট রেফার্স টু দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য Indian government within the person, goods and capital can circulate freely. That is called domestic. এই ডোমেস্টিক টার্মের সাথে আমরা একটি টার্ম আলোচনা করব, জিডিপি, জিএনপি, এনডিপি। এই টার্মগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। খুব মারাত্মক টার্ম জিডিপি, জিএনপি, এনডিপি। জিডিপি, জিএনপি, এনডিপি, এই জায়গাটা আমরা একটু গল্প করি। জিডিপি, জি মানে কি? গ্রস। ওকে। ডি মানে কি? ডোমেস্টিক। পি মানে কি? প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানেটা কি? মানে একটা দেশে যা উৎপাদন, সেই উৎপাদনটাই হলো জিডিপি। বিষয়টা কি? একটা দেশের মধ্যে, মনে করো আমাদের কান্ট্রি, আমরা যেহেতু ইন্ডিয়ান ইকোনমি পড়াচ্ছি, সেহেতু ইন্ডিয়ান ইকোনমিটাই কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়। তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে
আমাদের ভারতবর্ষ একটি দেশ, খুব ভালো কথা। সেই ভারতের মধ্যে ভারতের মানুষজন বাস করে, একদম। তাহলে ভারতের যে মূল ভূখণ্ড, সেই ভারতের মূল ভূখণ্ডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা মনে করো ভারত। জাস্ট ইমাজিন, এই জায়গাটায় মনে করো ভারতের মানুষ বাস করে। শুধু কি ভারতের মানুষ বাস করে, আর কি কেউ বাস করে না? অবশ্যই বাস করে। কারা বাস করে? আমরা দেখতে পাচ্ছি বিদেশি কোম্পানির বসবাস করছে, বা বাইরে থেকে আগত মানুষ বসবাস করছে। তাহলে কান্ট্রির মধ্যে, আমাদের দেশের মধ্যে শুধু কিন্তু ইন্ডিয়ানসরা নেই, জাপানিজ আছে, বিদেশি বড় বড় কোম্পানি আছে, প্রচুর মানুষজন আছে। তাহলে তারা টোটাল যে টাকাটা ইনকাম করছে সেটাকে কি বলবো? জিডিপি। জিডিপি মানে কি? কোথায় কোথায় উৎপন্ন করছে, যেখানে উৎপন্ন হবে সেটাই জিডিপি। কে উৎপন্ন করেছে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। আজকে মনে করো আমি, বা আমার মনে করো আমি এখানে বসে 100 টাকা ইনকাম করছি, আমি ভারতবাসী, আমি 100 টাকা ইনকাম করছি। এই 100 টাকাটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে জিডিপি, সেই জিডিপির মধ্যে চলে যাবে। মনে করো কোনো জাপানিজ কোম্পানি, বা কোনো চাইনিজ কোম্পানি, বা কোনো নর্থ কোরিয়ান কোম্পানি, বা মনে করো কোনো আমেরিকান ডক্টর, বা আমেরিকান সায়েন্টিস্ট, বা কোনো মনে করো প্লেয়ার, বা মনে করো কোনো সিঙ্গার বাইরে থেকে আমাদের কান্ট্রিতে এসছে। তাহলে আমাদের কান্ট্রিতে কেউ গান করছে, কেউ ডাক্তারি বিদ্যা দিকে শিখে ডাক্তারি করছে, কেউ বা তোমার সায়েন্টিফিক ইভেন্ট বা ইনভেন্ট করছে। এগুলো করার পরে সে ইনকাম করছে। সে কোথায় রয়েছে? ইন্ডিয়ার ভিতরে রয়েছে। ইনকাম কোথায় করছে? ইন্ডিয়াতে করছে। তাহলে জিডিপি কার হবে? ইন্ডিয়ার হবে। কিন্তু তো ইন্ডিয়ানস নয়। আমি কি বলেছি যে ডি ফর কি? ডোমেস্টিক। এই ডোমেস্টিক বা জিওগ্রাফিক্যাল ল্যান্ডের মধ্যে ইন্ডিয়ান হতে পারে, বিদেশি হতে পারে, সে যে কোনো মানুষ হতে পারে, সে যা উৎপন্ন করছে, যে ইনকাম করছে, সেটা হলো ভারতবর্ষের জিডিপি। আমাদের ভারতবর্ষের অনেক মানুষ তো আমেরিকায় আছে, তাহলে আমেরিকায় টাকা ইনকাম করছে অবশ্যই। তাহলে জিডিপি কার হবে? ইন্ডিয়ান না আমেরিকার? আমেরিকার। যেখানে যে উৎপাদন করছে তো টাকা পাচ্ছে, জিডিপি সেই খানটার হবে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়ার হবে। মনে করো আমাদের এখান থেকে অনেকে দুবাই যায়, তাহলে দুবাই যাচ্ছে, বা আরবে যাচ্ছে, বা কেউ পাকিস্তানে যাচ্ছে, বা কেউ ভুটানে যাচ্ছে, বা কেউ তোমার মনে করো জার্মানিতে যাচ্ছে। তাহলে সেখানে গিয়ে কী করছে? টাকা ইনকাম করছে। সে কি? ভারতীয়, কিন্তু কোথায় রয়েছে? জার্মানিতে। কোথায় রয়েছে? চায়নাতে। কোথায় রয়েছে? আমেরিকাতে। তার জিডিপি কি ইন্ডিয়ার হবে? একদম নয়। যে যেখানে রয়েছে সে যদি সেখানে টাকা ইনকাম করে, তাহলে জিডিপি সেই কান্ট্রির। ভারতবর্ষে যদি কোনো জাপানিজ বা কোনো চাইনিজ কোম্পানি ইনকাম করে, তার জিডিপি কিন্তু ভারতবর্ষের মধ্যে পড়বে। চায়নাতে গিয়ে যদি কোনো কোম্পানি টাকা ইনকাম করে, কোনো কোম্পানি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে টাকা ইনকাম করে, তাহলে কিন্তু জিডিপি কিন্তু চাইনিজ। তাহলে জিডিপি ক্লিয়ার? কোথায় কোথায়, হোয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হোয়ার, কোথায় হচ্ছে, কে করছে, এটা ফ্যাক্ট নয়, কোথায় হচ্ছে, কোথায়। এবার প্রশ্ন, এটা গেল জিডিপি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, জিএনপি। ভালো করে বোঝো। আজকে মনে করো আইপিএল হচ্ছে, অনেক বিদেশি প্লেয়ার আসে, অস্ট্রেলিয়ান আছে, বা আরও জায়গা থেকে প্লেয়ারগুলো আসে, বা ক্রিস গেল আছে। তাহলে সেই জায়গাগুলো আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে তারা তো ভারতবর্ষে উৎপন্ন টাকা ইনকাম করছে খেলাধুলার মাধ্যমে।
তাহলে জিডিপি হবে ইন্ডিয়ার, কিন্তু জিএনপি হবে আমেরিকার, জিএনপি হবে অস্ট্রেলিয়ার। আমাদের অনেক ক্যান্ডিডেট মনে করো আমেরিকাতে রয়েছে, তাহলে জিডিপি কে পাচ্ছে? আমেরিকা, কিন্তু তো ভারতীয় ইন্ডিয়ান্স, তাহলে জিএনপি কার হবে? ইন্ডিয়ান্স। জিএনপি মানে কে? জিএনপি মানে কে উৎপন্ন করছে? তাহলে বিষয়টা ক্লিয়ার। বিষয়টা সম্পর্কে আমি আবার বলছি, মনে করো যে আমরা দেখেছি অনেক গায়ক আছে যারা বিভিন্ন বহু দেশ থেকে আমাদের এখানে আসছে, গান করছে, হিন্দি গান করছে, বাংলা গান করছে, তারা টাকা এখানে ইনকাম করছে। তা টাকা যদি এখানে ইনকাম করে, জিডিপি এখানকার, জিএনপি সে তার কান্ট্রি পাবে। তাহলে যেখানে উৎপন্ন করছে সেটা জিডিপি, আর সে যে কান্ট্রি সেটা হচ্ছে জিএনপি। কনসেপ্ট ক্লিয়ার? আমি এখানে টাকা উৎপন্ন করছি, আমি মনে করো আমেরিকায় আমার বাড়ি, আমেরিকার, আমি হচ্ছে আমেরিকাবাসী আমি, তাহলে জিডিপি হবে ইন্ডিয়ার, জিএনপি হবে আমেরিকার। আর যে কোম্পানিগুলো আছে, এই যে মোবাইলের বড় বড় কোম্পানি আছে, নোকিয়া বলো, স্যামসাং বলো, যে নর্থ কোরিয়ান কোম্পানি বলো বা সনি বলো, এই সমস্ত কোম্পানি ভারতবর্ষে আছে। তাহলে কি করছে? ভারতবর্ষে যে টাকাটা ইনকাম করছে সেটা হচ্ছে জিডিপির মধ্যে চলছে, আর জিএনপি তার কান্ট্রি পাচ্ছে। ঠিক তেমনইভাবে আমেরিকায় কোনো ভারতীয় রয়েছে, জিডিপি আমেরিকা, জিএনপি ভারতের, তা জিডিপি জিএনপি। ক্লিয়ার? যেখানকার মানুষ হোক না কেন, যদি কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া বা ল্যান্ডের মাধ্যমে টাকা ইনকাম করে, তাহলে সেই অঞ্চলে সেটা জিডিপি, আর জিএনপি সে যেখানকার মানুষ সেখানে চলে যাবে জিএনপি। কনসেপ্ট ক্লিয়ার? আর জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে পাবো নিট ডোমেস্টিক প্রোডাক্ট। নিট ডোমেস্টিক প্রোডাক্ট, ডেপ্রিসিয়েশন স্টেপ বাই স্টেপ আমি আসছি। নেক্সট পয়েন্ট, তাহলে আমাদের কিন্তু আজকে ডোমেস্টিক মানে জিওগ্রাফিক্যাল এরিয়া দ্যাট অ্যাডমিনিস্টার্ড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, হোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস আর কি হয় না, গুডস অ্যান্ড ক্যাপিটালস আর সার্কুলেট, আর ক্যান সার্কুলেট ফ্রিলি, যেখানে সমস্ত কিছু সার্কুলেট হবে ফ্রিলি। আর জিডিপি গেল, জিএনপি গেল, এনডিপি গেল। এবার আমরা যে বিষয়টা পড়ব সেটি হলো মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস আর একটা হলো ফ্যাক্টর কস্ট। নেক্সট পয়েন্ট, মার্কেট প্রাইস। নেক্সট পয়েন্ট, মার্কেট প্রাইস। আচ্ছা, এই যে পেনটা, এই পেনটা প্রস্তুত করতে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে টোটালটা প্রস্তুত করতে খরচ পড়েছে সেই কোম্পানির, মনে করো 30 টাকা। ক্লিয়ার? তাহলে খরচ পড়েছে 30 টাকা। তুমি কি 30 টাকা পেনটা পাচ্ছ? একদম নয়। এখানে লেখা থাকে, 1 সেকেন্ড, লেখা থাকে, একটা মিনিট, এটা কিন্তু আমরা 30 টাকায় পাচ্ছি না। প্রত্যেকটা তোমার এতে লেখা থাকে যে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। বিষয়টা একবার বলছি, জিনিসটা আমার তৈরি করতে খরচ পড়েছে 30 টাকা, কিন্তু তুমি এটা পাচ্ছ 35 টাকায়। কারণ কি? বা 31 টাকায় পাচ্ছ, কারণ কি? এর সাথে একটা কথা থাকে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। হয়তো সেই ট্যাক্সটা তোমার 1 টাকা নিল। তাহলে মার্কেট প্রাইস কোনটা? একটা প্রোডাকশন উৎপন্ন হওয়ার পরে সেখানে যুক্ত হবে ইনডাইরেক্ট ট্যাক্স। কথাটা আবার রিপিট করছি, একটা প্রোডাক্ট, পেনটা আমার তৈরি করতে আমার গাড়ি থেকে খরচ পড়েছে 30 টাকা, তুমি কিন্তু 30 টাকায় পাবে না। 30 টাকা কিন্তু
মার্কেট প্রাইস নয়, ওটা মার্কেটে বেচতে হলে আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ইনডিরেক্ট ট্যাক্স। সেই ইনডিরেক্ট ট্যাক্স মনে করো 1 টাকা, তার 30-এর সাথে 1 টাকা যুক্ত হয়ে কত হলো? 31 টাকা। সেই 31 টাকা হলো এই পেনটার মার্কেট প্রাইস। আর যদি শুধু 30 টাকা, সেটা হলো ফ্যাক্টর কস্ট। এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা তৈরি করতে আমার লেগেছে 30 টাকা। এই 30 টাকার সাথে কিন্তু আমি কোনো ইনক্লুসিভ ট্যাক্স বা কোনো ইনক্লুড করিনি, কোনো ট্যাক্স কিচ্ছু ইনক্লুড করিনি। যদি কোনো প্রডিউসার একটা প্রোডাক্ট উৎপন্ন করতে যে টাকাটা খরচ হয়, সেটা হলো ফ্যাক্টর কস্ট। আর ওই টাকার সাথে মানে 30 টাকা খরচ হলো, কিন্তু 30 টাকা তো পাচ্ছি না, আমি পাবো কত? আমায় কিনতে হয় 31 টাকায়। অর্থাৎ ওর সাথে কি হয়? ইনডিরেক্ট ট্যাক্সটা যুক্ত হয়। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন ফ্যাক্টর কস্ট, এই ফ্যাক্টর কস্টের সাথে, ফ্যাক্টর কস্ট মানে কি? একটা জিনিস তৈরি করতে 30 টাকা লেগেছে, তার সাথে যুক্ত হচ্ছে কি? একটা ট্যাক্স। কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হলো। দাম কত? 31 টাকা। তখন সেটা কি হয়ে গেল? মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইসে কি যুক্ত হবে? ইনডাইরেক্ট ট্যাক্স। বোঝা গেল? নেক্সট পয়েন্ট, আমরা দেখেছি গভর্নমেন্ট গ্যাস কিনছে 1000 টাকায়, কিন্তু সেটা জনগণকে দিচ্ছে 700 টাকায় বা 800 টাকায়। তাহলে বিষয়টা কি? গভর্নমেন্ট এটাকে কী বলা হয়? ছাড় দেওয়া, সাবসিডি বলা হয়। তাহলে গভর্নমেন্ট কিনছে 1000 টাকায়, কিন্তু কিন্তু সেটা জনগণকে দিচ্ছে কত? 700 বা 800 টাকায়। এই যে 700 বা 800 টাকা দিল, তাহলে মার্কেট প্রাইস 1000 হবে না 800 হবে? 800 হবে। গভর্নমেন্ট কি করলো? সাবসিডি দিল। কার উপরে? না, ওই ফ্যাক্টর কস্টের উপরে। তাহলে বিষয়টা বুঝো। তাহলে মার্কেট প্রাইস, এই বিষয়টা সম্পর্কে স্যার কী লিখেছেন একটু আমি বলি। মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস দ্যাট আ কনজিউমার pays for the product while purchasing it from the sellers. It is the price at which the units are sold in the economy, taking into the effect of indirect taxes and subsidies. অর্থাৎ মার্কেট প্রাইসে দুটো কিওয়ার্ড মনে রাখতে হবে। একটা হলো এখানে ইনডিরেক্ট ট্যাক্স থাকবে, অর্থাৎ মার্কেট প্রাইসে ইনডিরেক্ট ট্যাক্স থাকবে, আর বাদ যাবে কি? সাবসিডিজ। তাহলে মার্কেট প্রাইস থেকে যখন আমি ইনডিরেক্ট ট্যাক্স বাদ দেব, কথাটা রিপিট করছি, মার্কেট প্রাইসে আমরা কি করছি? যে একটা প্রোডাকশান 30 টাকায় উৎপন্ন হচ্ছে, 1 টাকা যোগ করে দিচ্ছি। তাহলে 1 টাকা যোগ করলে কত হচ্ছে? 31 টাকা। তাহলে 1 টাকা কি? ট্যাক্স। কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কার সাথে যুক্ত করছি? যে 30 টাকা, অর্থাৎ ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর কস্টের সাথে কি যোগ করছি? 1 টাকা, দ্যাট মিনস ইনডাইরেক্ট ট্যাক্স। আবার কখনো কখনো দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কিনছে 1000 টাকায়, বিক্রি করছে 800 টাকায়, বা ডিজেল পেট্রোলের দাম কমে যাচ্ছে, তাহলে কি করছে? সাবসিডিজ। তাহলে সাবসিডিজটা কী হবে? বিয়োগ হবে। তাহলে এটা যদি অপোজিট করে দিই, মার্কেট প্রাইস থেকে যদি ইনডিরেক্ট ট্যাক্স বাদ দিয়ে দিই, তাহলে এটা দাম করো 30 টাকা। তা 30 টাকাটা কি? ফ্যাক্টর কস্ট। আবার গ্যাসের দাম যদি 800 টাকা না দিই 1000 টাকা নিই, আর সাবসিডি যোগ করে দিই, তাহলে 1000 টাকাটা কি? ফ্যাক্টর কস্ট। তাহলে দুটো জিনিস প্লাস মাইনাস, কথাটা বুঝে নাও। মার্কেট প্রাইসে প্রোডাকশান উৎপন্ন করতে 30 টাকা, 5 টাকা ইনডাইরেক্ট ট্যাক্স, 35 টাকা। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সটা যুক্ত হচ্ছে আর সাবসিডিটা বিয়োগ হচ্ছে। তাহলে সাবসিডি যদি তুমি যুক্ত করে দাও আর ইনডিরেক্ট ট্যাক্স যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ ফ্যাক্টর কস্ট। বিষয়টা কীরকম? 35 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, 5 টাকা হচ্ছে ট্যাক্স। তাহলে 35 টাকা থেকে ইনডিরেক্ট ট্যাক্স 5 টাকা বাদ দাও, পড়ে থাকলো কত? 30 টাকা। 30 টাকা কি? ফ্যাক্টর কস্ট। আচ্ছা, গভর্নমেন্ট তোমার কাছে 800 টাকায় গ্যাস বিক্রি করলো,
তাহলে তাহলে মার্কেট প্রাইস কত? 800 টাকা। তাহলে গভর্নমেন্ট কত টাকায় কিনেছে? 1000 টাকা। কত টাকায় দিচ্ছে তোমাকে? 800 টাকায়। তাহলে যদি সাবসিডিটা যদি যোগ করে দাও তাহলে তুমি ফ্যাক্টর কস্ট পেয়ে যাচ্ছ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। তাহলে এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, তাহলে ফ্যাক্টর কস্ট ইজ ইকাল টু মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিস আমি করে দিতে পারবো। তাহলে আমরা মার্কেট প্রাইস আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম ফ্যাক্টর কস্ট। আচ্ছা, ফ্যাক্টর কস্টটা কী বলেছে একটু দেখি। ইট রেফার্স টু দ্য কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন দ্যাট ইজ ইনকার্ড বাই ফার্ম হোয়েন প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, দ্য ফ্যাক্টর কস্ট ডাজ নট ইনক্লুড ইনডিরেক্ট ট্যাক্সেস। যেটা বললাম, ফ্যাক্টর কস্টে ইনডিরেক্ট ট্যাক্স মানে ইনক্লুড হয় না, কিন্তু মার্কেট প্রাইসে ইনডিরেক্ট ট্যাক্স ইনক্লুড হয়। এবং সাবসিডিজ আর রিসিভড আর ইনক্লুডেড ইন দ্য ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইসে সাবসিডিজকে বিয়োগ করা হয় আর ফ্যাক্টর কস্টে যোগ করা হয়। ওখানে যেটা বিয়োগ এখানে সেটা যোগ, এখানে যেটা যোগ ওখানে সেটা বিয়োগ। ওখানে সাবসিডিজ বিয়োগ ছিল, এখানে সাবসিডিজ যোগ করে ফ্যাক্টর কস্ট। ওখানে ইনডিরেক্ট ট্যাক্স যোগ ছিল, এখানে ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট। গল্প শেষ। নেক্সট পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা আলোচনা করব। জাস্ট 1 মিনিট। জাস্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা আলোচনা করব, সেটা হলো ডেপ্রিসিয়েশন। মারাত্মক একটা পয়েন্ট, মারাত্মক একটা টার্ম, একটু গল্পটা বুঝতে হবে। ডেপ্রিসিয়েশন, দেখো আমি লিখে দিয়েছি ডেপ্রিসিয়েশন, এই যে পয়েন্টটা ডেপ্রিসিয়েশন। আমার কথাটা ভালো করে শোনো। বইয়ে সেই সমস্ত লেখাগুলো আমি গল্প করে তোমাদের সামনে তুলে ধরছি। আমি বলছি ক্লাসটা করার পরে আর কোনো বইয়ের কোনো কনসেপ্ট তোমার বাধা হয়ে দাঁড়াবে না, আর কোনো টিচারের নোট তোমাকে দেখতে হবে না। এই কনসেপ্টটা আর জাদা সে জাদা তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো। এবং একটা ক্লাস স্যারের বইয়ের চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স, ইউপিএসসি প্রিলি, সিজিএল, সিটিএস, এনডিএ টোটাল ন্যাশনাল ইনকাম থেকে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করাবো। আমি কথা দিচ্ছি, হয়তো প্রচুর চাপে ভিডিওগুলো বা তোমাদের সামনে ক্লাসগুলো একটু দেরি হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি ক্লাসগুলো যখন আমি তোমাদেরকে দেব একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দেবো। এই ক্লাসগুলো তোমরা করো, ইকোনমিক্স তোমার হাতের মুঠোয়, আর কোনো ভয় নেই। ওকে, চলো। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কথার অর্থ কি? ডেপ্রিসিয়েশন অর্থের অর্থ হচ্ছে ডিক্রিজ দ্য ভ্যালু অফ অল গুডস, অফ অল অ্যাসেটস। কোন অ্যাসেটস? ফিক্সড অ্যাসেটস। একটু ভালো করে বোঝো, ডেপ্রিসিয়েশন মানে ডিক্রিজ হওয়া, হ্রাস পাওয়া। ইকোনমিক কোনো কথা নয়, আমরা যেটা জানবো সেটা আমরা কিন্তু একদম গল্প করব। ধরো এই পেনটা, 1 সেকেন্ড, এই পেনটা আমি কিনলাম 30 টাকা দিয়ে। 30 টাকা দিয়ে কেনার পরে আমি পেনটা 15 দিন বা 20 দিন পর বিক্রি করতে যাব। তাহলে আমি কি 30 টাকায় বিক্রি করতে পারবো পেনটা? আমি যদি বলি ভাই পেনটা আমি কিনেছি, আমি লিখেছি নিতিন সিংহানিয়া স্যারের বইয়ের লেখা লিখেছি, পেনটা দারুণ, তুই যদি লিখতে পারিস তোর ইকোনমি কমপ্লিট। 30 টাকা দেবে? দেবে না। ক টাকা দেবে? হয়তো 5 টাকা দেবে কি 7 টাকা দেবে। তাহলে 30 টাকা পেনটার দাম 10 দিন বা 15 দিন পরে তুমি বিক্রি করতে যাচ্ছ, তুমি কত টাকা পেলে? 5 টাকায় বিক্রি করলে। কত টাকা পেলে না? 25 টাকা তোমার পেলে না। তাহলে 25 টাকা কী হলো? হ্রাস পেলো। এই যে 25 টাকা যেটা হ্রাস পেলো, এটাকে ইকোনমিকের ভাষায় ডিক্রিজ, এটাকে ইকোনমিকের ভাষায় ইকোনমিক্যাল টার্ম, সেটা বলে ডেপ্রিসিয়েশন। কেন ডেপ্রিসিয়েশন লাগবে ইন্ডিয়ান ইকোনমিতে? গুরুত্ব কি?
ডেপ্রিসিয়েশন ইন্ডিয়ান ইকোনমির অ্যাকাউন্টিংয়ে ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আজকে আমি একটা মোবাইল কিনলাম, কত দিয়ে? 30,000 টাকা দিয়ে। খুব ভালো কথা। মোবাইলটা আমি ইউজ করলাম না, মোবাইলটা বাক্সের মধ্যে সুন্দর করে ধূপধুনো দিয়ে আমি রেখে দিলাম। তাহলে মোবাইলটা 2 বছর পর বা 1 বছর পরে আমি 30,000 টাকা পাবো? একদম নয়। কেন? পেনটা তো ব্যবহার করেছিলাম বলে 5 টাকা পেয়েছি, মোবাইল তো ব্যবহার করিনি, তাহলে কেন পাবো না? তোমার কত পাবে? 5,000 টাকা বা 10,000 টাকা, 20,000 টাকা পাবে না। এই যে 20,000 টাকা যেটা পাবে না, 20,000 টাকা যে ভ্যালুটা কমছে, সেই ভ্যালুটা যে ডিক্রিজ হচ্ছে, এটা ইকোনমিকের ভাষায় ডিপ্রিসিয়েশন। তাহলে এখন তোমাকে বলছি যে একটা জিনিস কেনার পরে যে দাম দিয়ে কিনছো, পরবর্তীকালে বিক্রি করতে গিয়ে সেই দামটা তোমার থাকে না, তাহলে লসে বিক্রি করো, যেটাকে বলি ডিক্রিজ, যেটাকে বলি সেটাকে ইকোনমিকের ভাষায় ডেপ্রিসিয়েশন বলে। কেন ডেপ্রিসিয়েশন হয় বিষয়টা বোঝো। ডেপ্রিসিয়েশন কেন হয়? ডেপ্রিসিয়েশন হয় বিভিন্ন কারণবশত ডেপ্রিসিয়েশন হয়। আজকে আমার নতুন ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেল। প্রথম দিন কিনলাম শোরুম থেকে, কিনে হাত থেকে ফেটে গেল। নেক্সট ডে ওটা বিক্রি করতে হবে 15,000 ফোন বা 20,000 টাকার ফোনটা, সেটা 10,000 টাকায় বিক্রি হবে, কারণ ফেটে গেছে। তাহলে অ্যাক্সিডেন্টাল জনিত কারণে কোনো প্রোডাক্টের বা কোনো গুডসের, স্পেশালি ফিক্সড অ্যাসেট যে কোয়ালিটি, সেটা হ্রাস পায়। নাম্বার 1 পয়েন্ট, কি কারণে ডেপ্রিসিয়েট হয়, কি কারণে ডেপ্রিসিয়েশন হয়? আজকে আমরা আগে কি ফোন ব্যবহার করতাম? ছোটো ফোন ব্যবহার করতাম, তারপরে আমরা স্ক্রিন টাচ ব্যবহার করছি, তারপরে এখন নিত্য নতুন মোবাইল ব্যবহার করছি, অ্যাপোলো সেট ব্যবহার করছি। তাহলে সেই ছোটো নোকিয়া থেকে আজকে অ্যাপোলো, ছোটো নোকিয়া ফোনগুলো কী হলো? ডেপ্রিসিয়েশন হলো। কারণ কি? বর্তমান যে টেকনোলজি, সেই টেকনোলজির কাছে হার মেনে গেল। তাহলে ডেভেলপমেন্ট টেকনোলজি এর কাছে কোয়ালিটি হ্রাস পাচ্ছে, এই কারণে ডেপ্রিসিয়েশন হয়। ভীষণ পরিমাণে তুমি এই পেনটা লিখছ, কি হবে? পেনটা ক্ষয় হবে। তাহলে একটা জিনিস যদি ক্ষয় হয়, সেই জিনিসের দাম কি থাকে? দাম থাকে না, কমে যায়। মনে করো আজকে আমি একটা ফ্যান 700 টাকা দিয়ে কিনলাম, সারা দিন রাত চলে। 2 দিন পরে বা 3 দিন পরে ওই ফ্যানটার 200 টাকা দাম। এই যে 500 টাকা ঘাটতি, এটাকে ডেপ্রিসিয়েশন বলে। তাহলে ডেপ্রিসিয়েশন অর্থাৎ যে জিনিসটা, যে প্রোডাক্টটা তুমি আজকে কিনছো, সেটা ব্যবহার করো বা না করো, একটা দিন পর সেই জিনিসটি তার কোয়ালিটি হারায় বা সেই জিনিসটি তার যোগ্যতা হারায়, তার ফলে তার দামটা কিন্তু কমে যায়। এই যে কমে যাওয়াটা, 10 টাকার জিনিসটা তো 5 টাকায় বিক্রি করতে হয়, এটা ইকোনমিকের ভাষায় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হয় টাইমের পরিবর্তনের সাথে সাথে। যেমন নোকিয়া ছিল, তারপরে ছোটো স্ক্রিন টাচ, আজ বড় স্ক্রিন টাচ, তারপরে অ্যাপোলো। তা টাইম পরিবর্তনের সাথে সাথে একটা জিনিস ডেপ্রিসিয়েট হচ্ছে। তাহলে প্রশ্ন, টাইম পরিবর্তনের সাথে সাথে মানুষ কি ডেপ্রিসিয়েট হয়? না। কেন? আজকে মনে করো সামনে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, তুমি ক্র্যাক করলে, তাহলে তুমি ক্লার্ক হয়ে গেলে, বা তুমি মিসলেনিয়াস পেয়ে গেলে। তাহলে ক্লার্ক থেকে তুমি আস্তে 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 ছোটো থেকে বড় হচ্ছ, তারপরে তুমি আস্তে আস্তে তুমি কী হচ্ছে? প্রমোশন পাচ্ছ, পেতে পেতে তুমি কোথায় যাচ্ছ? সেক্রেটারি, তারপরে বিসিএস অফিসার, তারপরে কোথায় যাচ্ছ? তাহলে বিসিএস অফিসার, দেন সেক্রেটারি, এত সুন্দর সুন্দর পাচ্ছ। বা তুমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হলে, বা তুমি গ্রুপ ডি ডাব্লিউবিসিএস চাকরি পেলে, সেখান থেকে সি যাচ্ছ, সেখান থেকে এ গ্রুপ পাচ্ছ এক্সিকিউটিভ, তারপরে তুমি কী হচ্ছে? তুমি আইএস হয়ে যাচ্ছ। তো তোমার কী হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে, তোমার প্রমোশন হচ্ছে, প্রমোটেড হচ্ছ, প্রমোটেড ডিএসপি, প্রমোটেড আইএস। তাহলে মানুষের অ্যাপ্রিসিয়েশন হয়। তাহলে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট, কিছু অ্যাসেট ফিক্সড অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলি টাইম পরিবর্তনের সাথে সাথে
প্রচুর পরিমাণে ব্যবহার করার সাথে সাথে সে তার মর্যাদা হারাচ্ছে এবং যে দামে কিনি সেই দামে বিক্রি করি না, সেটাকে ডেপ্রিসিয়েশন বলে। আজকে যদি 10,000 টাকার ফোনটা যদি আগামী বছরে যদি 10,000 টাকা বিক্রি করি, তা আমি অ্যাকচুয়াল ভ্যালু পাবো না। আমাদের যে অ্যাকাউন্টিং ব্যালেন্স শিট ইন্ডিয়ান ইকোনমিতে, সেখানে সঠিক দামটা পাবো না, সেটা গরমিল হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে তুমি ভালো করে বোঝো তুমি নিজে কি করবে। তোমার বন্ধুর ফোন 10 দিন আগে কেনা, 10 দিন পরে বা 1 বছর পরে তুমি কি সেই দামে নেবে? তুমি কি বলবে, না না ওই ফোনটা চটলা উঠে গেছে, না না ওই ফোনটা চার্জ থাকে না, অনেক কিছু খুঁত দেবে, আরে ওর থেকে বড় ব্র্যান্ড বেরিয়ে গেছে। তাহলে কি তুমি প্রোডাক্টের মধ্যে ফল্ট হচ্ছ। তাহলে ওই 10,000 টাকার জায়গায় তুমি 5,000 টাকা দিয়ে ফোনটা নিয়ে নিলে, তাহলে তুমি কি করবে? ওই 5,000 টাকার ফোনটা তুমি যখন আরেকজনকে বিক্রি করতে যাবে, তার কাছে তুমি 3,000 টাকায় বিক্রি করবে। ডে টু ডে কিছু জিনিস ডেপ্রিসিয়েট হচ্ছে, অর্থাৎ যে টাকায় কিনছো সে টাকায় তুমি বিক্রি করতে পারছো না। তার মানে ওই যে ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে একটা জিনিসের ফেয়ার ভ্যালু বা ট্রু ভ্যালু বোঝা যায়। মানে আজকে এই পেনটা আমি 10 টাকা, আর পরের বছর আমি 10 টাকায় যদি বিক্রি করি ইউজ করার পর, হবে না। তাহলে আজকে 10 টাকা, পরবর্তী বছরেও 10 টাকা, তাহলে কি ফেয়ার ভ্যালু পেলাম না। সে কি কোনো টোটাল ইকোনমিক সিস্টেমকে গন্ডগোল করে দেবে। তাহলে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারছি, যে ফেয়ার ভ্যালু পাচ্ছি। তাহলে ডেপ্রিসিয়েশন একটা কি না ইন্টারনাল একটা এক্সপেন্স, একটা অভ্যন্তরীণ একটা কিন্তু ক্ষতি, যেটাকে বলতাম আমরা এখানে লিখে রেখেছি যে ডেপ্রিসিয়েশন এর মাধ্যমে এটা ইন্টারনাল এক্সপেন্স, এবং ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি ফেয়ার ভ্যালু, যেটা ব্যালেন্স শিটে যেটা অ্যাকাউন্টিং করতে গেলে প্রচুর পরিমাণে কাজে লাগে। কিন্তু হ্যাঁ, তুমি ভালো জিনিস কিনে রাখো, যেমন সোনা, গোল্ড। আজকে 30,000 টাকা কিনলে 1 বছর পরে 40,000 টাকা। তাই ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট কথাটা মনে রাখতে হবে। তাই জিডিপি থেকে তুমি যদি ডেপ্রিসিয়েশন বিয়োগ করে দাও, তাহলে পাবে নিট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এনডিপি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন পড়ালাম মার্কেট প্রাইস, তারপরে বললাম ফ্যাক্টর কস্ট, নেক্সট বললাম ডেপ্রিসিয়েশন। এবং জিডিপি থেকে তুমি যদি ডেপ্রিসিয়েশন বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে এনডিপি। নেক্সট পয়েন্ট আমরা দেখব, নেক্সট পয়েন্ট দেখো যে আছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বিষয়টা কি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বিষয়টা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়ানস বসবাস করে না, আগেই বলেছি অনেক বিদেশিরা বসবাস করে। তাদেরকে আমরা কোনো কিছুর মাধ্যমে টাকা প্রদান করছি। আবার আরেকটা জিনিস আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের কিছু ইন্ডিয়ানস, কিছু মানুষজন আছে যারা বাইরের কান্ট্রিতে টাকা ইনকাম করছে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বলেই দিয়েছে যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফ্যাক্টর ইনকাম টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানেটা কি? আমাদের যারা টাকা ইনকাম করছে এবং বিদেশে যারা টাকা ইনকাম করছে তাদের যে বিয়োগফল, ডিফারেন্স এখানে বলে দিয়েছে। ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর ইনকাম আর্নড বাই নর্মাল রেসিডেন্টস অফ ইন্ডিয়া who are temporarily resident abroad and factor income earned by non-residents temporarily residing in India. মানে কি? ভারতবর্ষের মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে যারা টেম্পোরারি, কিন্তু তারা কি করছে? তারা টাকা ইনকাম করছে। তারা টাকা ইনকাম করছে। এবং আবার ভারতবর্ষের কিছু মানুষ বাইরের কান্ট্রি, আমেরিকা, জাপান, জার্মানি থাকে, তারা কী করছে? টাকা ইনকাম করছে। তাহলে ওই যে ভারতীয়দের যে ফ্যাক্টর ইনকাম বিদেশে যেটা পাচ্ছে, আর আমাদের ভারতবর্ষের যে সমস্ত বিদেশিদের যে ফ্যাক্টর ইনকাম পাচ্ছে, এই দুটো ফ্যাক্টর ইনকাম বিয়োগ করে দাও। তাহলে বিদেশের ভারতীয়দের যে ফ্যাক্টর ইনকাম আর ভারতবর্ষের মধ্যে যে বিদেশিদের যে ফ্যাক্টর ইনকাম, এই দুটো বিয়োগ করলে, যে ডিফারেন্স করলে কি পাওয়া যায়? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ এনএফআইএ। এটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা পড়লাম মার্কেট প্রাইস,
আমরা বললাম ফ্যাক্টর কস্ট, আমরা পড়লাম ডেপ্রিসিয়েশন, আমরা পড়লাম কি পড়লাম যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে অ্যাব্রড থেকে যেটা আমরা ইনকাম করছি। তাহলে একটা ফ্রম অ্যাব্রড মাইনাস টু অ্যাব্রড, ক্লিয়ার? একটা অ্যাব্রডকে দিচ্ছি মাইনাস, তাহলে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, মানে কি আমাদের কিছু মানুষজন বাইরের কান্ট্রিতে আছে, সেখানে যে ফ্যাক্টর ইনকাম সেটা মাইনাস, আমাদের ইন্ডিয়াতে কিছু বিদেশিরা আছে ব্যবসা বাণিজ্য করছে, তারা যে ফ্যাক্টর ইনকাম করছে সেটা মাইনাস করলে আমরা কিন্তু পাচ্ছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পার্ট, দারুণ একটা পার্ট, একটা হচ্ছে নমিনাল ভার্সাস রিয়েল জিডিপি। নমিনাল ভার্সাস রিয়েল জিডিপি বিষয়টা কি একটু বলি। নমিনাল জিডিপি আর নমিনাল ভার্সাস রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি, এটা নিয়ে আমি আজকে একটু সংক্ষেপে বলছি। এটা একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমি ছোট করে 5 থেকে 7 মিনিট লাগবে, আমরা একটা খুব তাড়াতাড়ি কালকে বা পরশুর মধ্যে আমরা একটা 5-7 মিনিট একটা আলাদা করে দেবো, কারণ এখন ক্যালকুলেশনদের ঘেটে যাবে। তবু আমি হালকা করে একটু বলে যাচ্ছি যে ভালো করে বোঝো। আজকে আমি একটা ভালো করে বোঝো, আজকে দাঁড়িয়ে আমি কি করছি, 5টা আম কিনছি, কত টাকায়? 20 টাকা করে কিলো। 5টা আম আজকে কিনছি, কত টাকা কিলো? কত তারিখ আছে? 2020-তে। 2020-তে আমি 5টা আম কিনছি, কত টাকা কিলো? 20 টাকা কিলো। টোটাল কত খরচ হলো? 100 টাকা। এই যে 100 টাকা খরচ হলো, এটা হলো নমিনাল জিডিপি। অ্যাকচুয়াল জিডিপি, কারেন্ট জিডিপি, কারেন্ট প্রাইসেস, তার নমিনাল জিডিপি কিছুই নয়। নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি জিডিপি, কিন্তু নমিনাল জিডিপি হচ্ছে তোমার বর্তমান যে প্রাইস, কারেন্ট যে প্রাইস। তুমি এখন 10টা মুরগি কিনলে কত সালে? আজকে দাঁড়িয়ে 2020-তে কত টাকায়? কথার কথা, তোমার কান্ট্রি শুধু মুরগি উৎপাদন করছে, তুমি 10টা মুরগি কিনলে কত টাকা কিলো? মনে করো 100 টাকা কিলো। তাহলে 100 × 10, তাহলে টোটাল কত হলো? 1000 টাকা খরচ হলো। 1000টা কি? 1000টা হলো নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি হচ্ছে কারেন্ট প্রাইসেস। আর রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপির ক্ষেত্রে তোমার একটা বেস ইয়ার ধরা লাগবে। যদি আমি 2019-এর মুরগির কথা বললাম, তাহলে আমার কিন্তু 2019টাকে আমার ধরা লাগবে বা 2018-কে ধরা লাগবে। তাহলে রিয়েল জিডিপির ক্ষেত্রে একটা বেস ইয়ার লাগবে। রিয়েল জিডিপির ক্ষেত্রে প্রাইসটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ 2017 সালে আমি যদি 5টা আম 20 টাকা কিলোয় কিনি, 2018 সালে আমি 10টা আম আমি কত টাকায় কিনবো? আমি সেই 20 টাকা কিনবো। তাহলে 2017 সালেও 20 টাকা কিলোতে কিনেছি, 2018-তেও 20 টাকা কিলোতে কিনেছি। কোয়ান্টিটিটা আমার চেঞ্জ হয়েছে, কিন্তু প্রাইসটা সেম। আমি বলে দিয়েছি কারেন্ট প্রাইস, বর্তমান যেটা সদ্য প্রাইস, নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপি বের করতে গেলে তোমার একটা বেস ইয়ার লাগবে। সেই ইয়ারটা তুমি যা জিনিসপত্র কিনেছো, সেই যা প্রাইস দিয়েছো, ওই প্রাইস দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা একটা ভিডিওতে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি সম্পর্কে বলবো। তাহলে এখন একটা জিনিস মনে রাখো, নমিনাল জিডিপি, এখানে বইটা কি লিখেছে দেখো, যে নমিনাল জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন ইন্ডিয়া ইন এ ফিনান্সিয়াল ইয়ার। আমি একটু আগে বলেছিলাম পড়ানোর আগে যে কিছু জিনিস মনে রাখতে হবে। ফিনান্সিয়াল ইয়ার কথা একটা টার্ম, ভ্যালু কথাটা একটা টার্ম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই কথাগুলো তোমার কিন্তু ইকোনমিক টার্ম, এগুলো বাংলা করতে যাও না। তাহলে কি বলছে? নমিনাল জিডিপি কি? অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। কোথাকার? না, প্রডিউসড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের গুডস এবং সার্ভিসের একটা মার্কেট ভ্যালু। সেটা কোন একটা টাইমিং পিরিয়ড কি? উইথিন 1 ইয়ার, 1 বছরের। এবং এই মার্কেট ভ্যালুটাই চেঞ্জ হয় কিসের কারণে? সেটা ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, সেটা চেঞ্জ ইন প্রাইসেস হতে পারে। এবং নমিনাল জিডিপি ইজ নাথিং বাট জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস। এটা হচ্ছে বেস্ট ওয়ার্ড। জিডিপি
যেটা কারেন্ট প্রাইস, আজ 10টা পেন কিনছো 20 টাকায়, তা 10 ইন্টু 20 যেটা হবে সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপির ক্ষেত্রে কি বলেছে, কনস্ট্যান্ট প্রাইস, অর্থাৎ রিয়েল জিডিপি মানে একটা বেস ইয়ার, আর ওই ইয়ারে যে টাকায় তুমি কলম কিনেছো বা কলম বেচছো সেই টাকাটাই কিন্তু তোমার কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেটা হচ্ছে রিয়েল জিডিপি। তাহলে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, ক্লিয়ার। নেক্সট পার্ট আমরা আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট কথার অর্থ হচ্ছে ইউনিল্যাটারাল, মানে ওয়ান সাইডেড পেমেন্ট। দেখো এখানে কি বলা আছে, বলছে ট্রান্সফার পেমেন্টস আর অল দোজ ইউনিল্যাটারাল পেমেন্টস করসপন্ডিং টু হুইচ দেয়ার ইজ নো ভ্যালু অ্যাডিশন ইন দ্য ইকোনমি। মানে তুমি আজকে কন্যাশ্রী দিচ্ছে, কিন্তু ফিডব্যাক কি কিছু পাচ্ছে? আজকে স্কলারশিপ পাচ্ছে, কিন্তু কোনো ভ্যালু কি রিটার্ন যাচ্ছে? মানে বিষয়টা কি, যে কিছু পেমেন্ট আছে, যে পেমেন্টগুলি আমরা অনেকে পাই, কিন্তু কি কারণে পাই? কোনো কি প্রোডাকশনের জন্য পাই, বা কোনো কি সার্ভিসের জন্য কি পাই? একদম নয়। যদি প্রোডাকশনের জন্য না পাও, যদি সার্ভিসের জন্য না পাও, কিন্তু তুমি পাচ্ছ ইউনিল্যাটারাল, মানে ওয়ান সাইডেড পেমেন্ট, তুমি টাকা পাচ্ছ, তার বিনিময়ে তুমি কিছু দিচ্ছ না। স্কলারশিপ তুমি কি দিচ্ছ, তুমি কন্যাশ্রী, তার বিনিময়ে তুমি কি কি দিচ্ছ? তাহলে এই জায়গাগুলো। এইবার একটা কথা, পেনশন, পেনশন কি ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়বে? 50% 50% নয়, এরকম কথা। যদিও বলেছে যে বিষয়টা কনসেপচুয়াল, হ্যাঁ পেনশন মানেই ট্রান্সফার পেমেন্ট, একদম নয়। পেনশন মানে কি, একটা ভাতা। যদি কোনো ডিসেবল পার্সন হয়, ল্যাংড়া, বোবা বা কোনো ডিসেবিলিটিপূর্ণ যদি কোনো মানুষ হয়, তাহলে গভর্নমেন্ট তাকে কিছু টাকা পয়সা দেয়, ওটাকে পেনশন বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধ হলে ভাতা দেয়, পেনশন দেয়, যার বয়স্ক হয়, কিন্তু ওরা কি কিছু গভর্নমেন্টকে দিচ্ছে না, তাহলে ওই পেনশনটা ট্রান্সফার পেমেন্ট। এবার গভর্নমেন্ট যারা এমপ্লয়, যারা কাজ থেকে রিটায়ার করেছেন, তারা পেনশন পাচ্ছে, তাদের পেনশন কি ট্রান্সফার পেমেন্ট? একদম নয়। কেন? তারা তো পেমেন্ট পাচ্ছে, কিছু তো দিচ্ছে না। না, তারা আগে সার্ভিস দিয়েছিল, ওই সার্ভিস থেকেই কিন্তু আস্তে আস্তে ছোট ছোট করে রেখে প্রভিডেন্ট ফান্ড বা আরও অন্য কিছু বা করে তাদেরকে দিয়েছিল। তাহলে ডিসেবিলিটিপূর্ণ পার্সনকে বা ওল্ডেজপূর্ণ পার্সনকে যে টাকাটা দিচ্ছে সেটা পেনশন, সেটা ইউনিল্যাটারাল, সেটা ওয়ান সাইডেড পেনশন। তার বিনিময়ে তারা কিন্তু গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেমকে কিছু প্রোভাইড করছে না। কিন্তু যারা গভর্নমেন্ট অফিসার, যারা রিটায়ার্ড করছেন, তারা যেহেতু সার্ভিস দিয়েছিল, সেই সার্ভিসের পরিপ্রেক্ষিতে যেহেতু পেনশনটা পাচ্ছে, সেহেতু তাদেরটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট নয়। এই ট্রান্সফার পেমেন্ট বা ট্রান্সফার ইনকাম অ্যাকচুয়ালি এটা পার্সোনাল ইনকামের মধ্যে অন্তর্নিহিত। আর পার্সোনাল ইনকাম মানে কিন্তু ন্যাশনাল ইনকাম নয়। হিউজ ডিফারেন্স বিটুইন পার্সোনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল ইনকাম। পার্সোনাল ইনকাম আর্নড হতে পারে, আনআর্নড হতে পারে, কিন্তু ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা বলছে পার্সোনাল ইনকাম ইজ দ্য ইনকাম রিসিভড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর ন্যাশনাল ইনকাম ইজ দ্য ইনকাম জেনারেটেড বাই ফ্যাক্টরস অফ ইনকাম। অতটা রিসিভড, পার্সোনাল ইনকামে রিসিভড হয় আর ন্যাশনাল ইনকামে জেনারেট হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকাম। পার্সোনাল ইনকাম আর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, পিডিআই, একটু আমরা দেখব।
আমরা আচ্ছা এখানে একটা জিডিপি ডিফ্লেক্টর লিখেছি। জিডিপি ডিফ্লেক্টর একটা পয়েন্ট আমি লিখেছি, পয়েন্টটা একটু বলে দিই। জিডিপি ডিফ্লেক্টর নমিনাল জিডিপি অ্যান্ড রিয়েল জিডিপির যে ভার্সাস যেটা করাবো সেখানে বলে দেবো, তবু আজকে একটু বলি যে জিডিপি ডিফ্লেক্টর মানে হচ্ছে নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। পরের দিন আমরা যে ম্যাথটা করাবো সেখানে জিডিপি ডিফ্লেক্টর আমরা পেয়ে যাব। এবং জিডিপি ডিফ্লেক্টর অলওয়েজ প্রেফার্ড ইন রিয়েল জিডিপি। নেক্সট পয়েন্ট, পার্সোনাল ইনকাম। ভালো করে বোঝো, গল্পটা বোঝো। পার্সোনাল ইনকাম অ্যান্ড পার্সোনাল ইনকাম বলেছি, আর আছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। বিষয়টা কি ভালো করে বোঝো। আমার একটা বা আমার বাবার একটা ভালো একটা বিস্কুটের বা একটা বই খাতার একটা খাতা, ক্লাসমেট খাতার, দারুণ বিষয় ক্লাসমেট খাতা বলেও আনন্দ। ক্লাসমেট খাতার একটা কোম্পানি রয়েছে, মানে ক্লাসমেট খাতা তৈরি হয়। তা পুরো ইয়ারে ক্লাসমেট খাতায় ইনকাম করলো আমার বাবা 10 লাখ টাকা। তাহলে ওই 10 লাখ টাকাটা ওটা কি প্রাইভেট ইনকাম। ওই 10 লাখ টাকা থেকে যখন কোম্পানির যে কর্পোরেশন ট্যাক্স দেবে, কোম্পানির যে খরচা কিছু আছে ওখান থেকে দিয়ে দেবে, যে ক্লাসমেট কোম্পানি আমার বাবার সেখান থেকে 10 লাখ টাকা এসেছে। তা 10 লাখ টাকা কি পার্সোনাল ইনকাম? একদম নয়। 10 লাখ টাকাটা হচ্ছে প্রাইভেট ইনকাম। ওই প্রাইভেট যে ইনকামটা সেখান থেকে যখন 10 লাখ টাকা থেকে যখন কোম্পানির কর্পোরেট ট্যাক্স, কোম্পানির যাবতীয় মিসসেনিয়াস কিছু খরচা দিয়ে টিয়ে কত থাকলো মনে করো 7 লাখ টাকা। তাহলে 7 লাখ টাকা হলো আমার বাবার পার্সোনাল ইনকাম। তাহলে প্রথমে আসছে প্রাইভেট ইনকাম, দেন পার্সোনাল ইনকাম। তাহলে প্রাইভেট ইনকাম অ্যান্ড পার্সোনাল ইনকাম ইন্টার রিলেটেড। তাহলে প্রাইভেট ইনকাম থেকে যখন আমি কর্পোরেশন ট্যাক্স, মিসসেনিয়াস ট্যাক্স বা আলাদা কিছু দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম। এবার পার্সোনাল ইনকাম তার মানে এটা করবে সেটা করবে, পার্সোনাল তো একদম নয়। 7 লাখ টাকা আমরা জানি যে বছরে 5 লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে তার ট্যাক্স দিতে হয়। তখন গভর্নমেন্ট বলবে যে দাঁড়াও তুমি আগে ট্যাক্স দেবে। তখন তুমি বলবে যে এই তো আমি ট্যাক্স দিয়েছি। কোথায় ট্যাক্স দিয়েছো? এই কর্পোরেট ট্যাক্স বা অন্যান্য মিসসেনিয়াস যে কিছু, ওটা কোম্পানির আর এটা তোমার ইনকাম, দুটো ডিফারেন্ট। কথা রিপিট করছি, কোম্পানির ট্যাক্স আর এটা তোমার। কোম্পানি আলাদা, ইউ আলাদা একটা ব্যক্তি, কমার্শিয়াল কথা। তাহলে এটা কিন্তু তোমার ট্যাক্স, তোমার ইনকামের ট্যাক্স। আর ওটা কোম্পানির জন্য, কোম্পানি থেকে উৎপন্ন করেছো সেই কারণে কোম্পানির জন্য তুমি ওই ট্যাক্সটা দিয়েছো, সেটা থেকে বেরিয়েছে পার্সোনাল ইনকাম। আর সে পার্সোনাল ইনকাম, ক্লিয়ার? পার্সোনাল ইনকাম কত 5 লাখের বেশি আছে, সেটা গভর্নমেন্টকে তুমি টাকা দেবে, কিছু ইনডিরেক্ট ট্যাক্স দেবে, ট্যাক্স পেমেন্ট করবে, কিছু খরচা আছে ওরা করে দিয়ে তোমার কাছে থাকলো 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা বা 3.5 লাখ টাকা। ওই টাকা তুমি যা খুশি করতে পারো। ওই যে 3.5 লাখ টাকা ওটা তুমি ইউজ করতে পারো, কিন্তু 7 লাখ টাকা তুমি ইউজ করতে পারো না। তাহলে প্রাইভেট ইনকাম থেকে পার্সোনাল ইনকাম 10 লাখ টাকা, 3 লাখ টাকা এখানে ওখানে খরচ, কর্পোরেট ট্যাক্স, হাবিজাবি ট্যাক্স খরচ করে কোম্পানির এটা 7 লাখ টাকা। 7 লাখ টাকা তোমার ইনকাম, এটা খরচ করতে পারবে না, কারণ তুমি তোমার ট্যাক্স দেওনি, তোমার ইনকামের ট্যাক্স দেওনি। বছরে 5 লাখের উপরে হয়ে গেলে ইনকামের ট্যাক্স, তাহলে সেই ট্যাক্সটা
তুমি শোধ করবে, তুমি দিয়ে দেবে গভর্নমেন্টকে। দেওয়ার ফলে তোমার কাছে আছে 4 লাখ 4.5 লাখ টাকা। তো এই 4.5 লাখ টাকা হচ্ছে নিট, তুমি যে কোনো কিছু করতে পারো, বিরিয়ানি খেতে পারো, ঘুরতে পারো, মজা করতে পারো, যা কিছু। এইটাকেই বলা হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে প্রাইভেট ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। 10 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা, 7 লাখ টাকা তোমার পার্সোনাল ইনকাম। সেই পার্সোনাল ইনকাম থেকে যখন তুমি এটা ট্যাক্স ওটা ট্যাক্স কেটে দিচ্ছ, আননেসেসারি যে জিনিসপত্র কেটে দিচ্ছ, তখন তোমার আসলো কিন্তু পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে ক্লিয়ার বন্ধুরা? নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মেথডস অফ মানে জিডিপির যে ক্যালকুলেটিং যে প্রসেস, আমরা আলোচনা করব রোল অফ মেজারিং ন্যাশনাল ইনকাম এবং লিমিটেশনস ইন মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। অর্থাৎ আরেকটি ক্লাসে আমাদের করলে আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে প্রথম পোর্শনটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহের স্যারের বই কমপ্লিট করবো, এটা বলেছিলাম। সেই ক্লাসে আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র রিডিং পড়ে গেলাম, কমপ্লিট করতে হবে এই টেন্ডেন্সি নয়, কমপ্লিট এমনভাবে করবো যেটা মাথা থেকে না বেরোয়। তাহলে আজকে যে টার্মগুলো পড়লাম সেই টার্মগুলো তুমি বইটা পড়ো, আমি কথা দিচ্ছি তোমার এটা ভুল হবে না, কখনোই ভুল হবে না। তাহলে আজকে যেটা আমি আলোচনা করছি সেটা গল্প করে একটু ছকের মাধ্যমে তোমার সামনে তুলে ধরছি। আমরা পড়লাম ন্যাশনাল ইনকামের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রথমে করছেন দাদাভাই নৌরোজি, পরবর্তীতে আসছেন ফার্স্ট অফিসিয়ালভাবে 1931-32-এ ভিকে আরবি রাও। এই ভিকে আরবি রাও কী করছেন? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে প্রশান্তচন্দ্র মহলানবিশ, তিনি কিন্তু ন্যাশনাল ইনকাম পরিমাপ করছেন কোথায়? না ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে। 1948 থেকে 49 সালের সে ন্যাশনাল ইনকাম একটা পরিমাপ করেছেন। সেটা কত টাকা? 225 টাকা। এবং ন্যাশনাল ইনকামটা টোটাল কত ছিল? 8,710 করোড় ছিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এগুলোকে 1955 সাল পর্যন্ত করতো কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এবং যেটা পরবর্তীকালে 2019 সালে সেটা কি হয়েছে? সেটা এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও এরা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে 3টে সেক্টরে ভাগ করেছেন: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড সার্ভিস সেক্টর। এবার প্রাইমারি যদি কোনো সেক্টর 50%-এর বেশি জিডিপি থাকে তাহলে সেই সেক্টরটা কিন্তু সেই ইকোনমির প্রধান অস্ত্র। 1948-49 এরকম মোমেন্টে আমরা মানে স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মধ্যে যে এগ্রিকালচারটা বেশি পরিমাণে প্রাধান্য লাভ করেছেন। তারপরে আস্তে আস্তে দেখছি সার্ভিস সেক্টর, কারণ সার্ভিস সেক্টর হচ্ছে ইনট্যাঞ্জিবল। নেক্সট আমরা পড়েছি কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস, পড়েছি ডোমেস্টিক রেফার্স to the geographical area administered by the Indian government where goods, products, services can circulate freely. এই ডোমেস্টিক থেকে জিডিপি মানে কোথায় উৎপন্ন হচ্ছে আর কে উৎপন্ন করছে? জিএনপি। নেক্সট পয়েন্ট এনডিপি। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও, এনডিপি। ডেপ্রিসিয়েশন মানে কোনো জিনিসের আস্তে 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 যে কমে যাওয়াটা, ডিক্রিজ দ্য ভ্যালু অফ অল গুডস গ্র্যাজুয়ালি। কিসের কারণে হয়? দীর্ঘদিন ধরে ইউজ করার ফলে হয়, সময় পরিবর্তনের ফলে হয়। এইগুলোর কারণে কিন্তু এই ডেপ্রিসিয়েশন কিন্তু হতে পারে। আমরা পড়েছি মার্কেট প্রাইস। একটা প্রোডাকশন উৎপন্ন করতে 30 টাকা খরচ হয়, তার সাথে 5 টাকা ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হয়, তাহলে সেটা হলো মার্কেট প্রাইস। আবার কখনো কখনো গভর্নমেন্ট সাবসিডিজ দেয়, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিয়ে সাবসিডিজ যুক্ত করলে ফ্যাক্টর কস্ট। নেক্সট আমরা পড়ব যে নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস টু অ্যাব্রড, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা আলোচনা করেছিলাম নমিনাল ভার্সাস রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি মানে কারেন্ট প্রাইস, আর রিয়েল জিডিপি মানে কনস্ট্যান্ট প্রাইস। এবার এটার একটা ম্যাথামেটিক ক্যালকুলেশন আমরা দিয়ে দেবো। আর রিয়েল জিডিপিতে একটা বেস ইয়ার ধরতে হয়, কারণ বেস ইয়ারের যে কনস্ট্যান্ট প্রাইসটা তো কনস্ট্যান্ট,
আর প্রাইসটা কনস্ট্যান্ট বুঝতে পারবো না যদি না আমি বেস ইয়ার ধরি। নেক্সট পয়েন্ট, আমরা জিডিপি ডিফ্লেক্টর পড়েছি, পার্সোনাল ইনকাম পড়েছি, আমরা পিডিআই পড়েছি, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, আমরা ডেপ্রিসিয়েশন থেকে অনেক কিছু জানতে পারলাম। তা আজকের ক্লাসটা আমরা নিতিন সিংহের স্যারের বইটা কমপ্লিট করার চেষ্টা করলাম। আমি অনুরোধ করব যে প্রচুর ব্যস্ততা থাকা সত্ত্বেও, পেশাপ্রবেশ এবং কর্মক্ষেত্রে লেখালেখি থাকা সত্ত্বেও, বিভিন্ন বইপত্র সামনে আগামী দিনে বার হবে সে সমস্ত কাজ থাকা সত্ত্বেও, যেহেতু তোমাদের ইন্ডিয়ান ইকোনমিটা খুব মারাত্মক একটা ভয়ের বিষয়, বিভিন্ন জায়গায় পড়াতে গিয়ে, বিভিন্ন সেন্টারে পড়াতে গিয়ে আমি এটা রিয়েলাইজ করেছি। আর সেখান থেকে এবং সুন্দর একটি বই আমি হাতে পেয়েছি, সেই বইটি আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং চেষ্টা করব এমনভাবে করানোর যাতে আর কিছু দেখতে হবে না, আর কোনো জায়গায় ছোটাছুটি করতে হবে না, আর ইউটিউব বা আর কোনো ইনফরমেশান জানতে লাগবে না। বইটি এনাফ, আর বইটির সাথে কনসেপ্ট দরকার, সেই কনসেপ্টটা তোমার সামনে আমি তুলে ধরছি। সুতরাং বন্ধুরা, আমারও কিছু আশা থাকে যে তোমরা আমার এনার্জির কারণ, তোমরা আমার পজিটিভ ভাইব্রেশনের কারণ। সুতরাং তোমাদের শেয়ার, তোমাদের সাবস্ক্রিপশান, তোমাদের মতামত আমার আগামী দিনে ক্লাসগুলো আরও মডিফাইড করে তুলবে। তোমাদের মতামতগুলো, পরামর্শগুলো আমার ক্লাসগুলোকে আরও মডারেট করে তুলবে। তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে এই ঘোর সময়ে অনেক কথা বলবে, অনেক নেগেটিভ বলবে। ইয়েস, নেগেটিভ হচ্ছে বলে নেগেটিভ বলছে, তার মাঝখানে থেকে মানে এরকম একটা কন্ডিশন, জাস্ট ইমাজিন, এটা জ্ঞান দেওয়া না, জাস্ট ইমাজিন। মনে করো বনগালোকালে একটা পা ট্রেনের ভিতরে, একটা পা বাইরে, একটা হাত বাইরে, একটা হাত ভিতরে, ভিড়ে ভিড়, দেহের 90% তোমার বাইরে। সেই সময় নেগেটিভ আসাটা স্বাভাবিক। সেই সময় তুমি যদি পজিটিভ ভাবতে পারো, হচ্ছে আনন্দের কিছু হয় না, সেটাকেই কন্ট্রোল বলে। খারাপ পরিস্থিতি আসবে যাবে, কিন্তু সেই সময়গুলো সদ্ব্যবহার তুমি যদি করে যেতে পারো। আর মনে রাখবে, ভালো সময় আমরা ভালো কাজ করতে পারি না, খারাপ সময় যখন আসবে তখনই কিন্তু কাজগুলো কিন্তু সেই লেভেলের হয় যা লাগাতো ইয়াফির জানে। তো ইন্ডিয়ান ইকোনমি হবে না মানে হবেই। তাই একবার বলবো, বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। ধন্যবাদ বন্ধুরা।